অ্যানা বেলেন মন্তেস আমেরিকার ইতিহাসের সবথেকে কুখ্যাত মহিলা স্পাই, যিনি আমেরিকার নাকের ডগায় বসে টানা ১৬ বছর ধরে স্পাইং করে গেছেন। আমেরিকার বড় বড় মিলিটারি বেসের লোকেশন থেকে শুরু করে তাদের টপ সিক্রেট ইনফরমেশন, দিনের পর দিন এই মহিলা এমন কাজ করে গেছে যা ইউএস ইন্টেলিজেন্স কোনোদিন কল্পনাও করতে পারেনি। ইভেন এই মহিলার নিজের পরিবারের ৪ জন FBI এর সাথে যুক্ত ছিল, কিন্তু তারপরেও তিনি হয়ে উঠেছিলেন আমেরিকার ইতিহাসের সবথেকে বড় স্পাই, যিনি এক হাতে ইউএস মিলিটারির হাত থেকে অ্যাওয়ার্ড নিতেন, আবার অন্য হাত দিয়ে শত্রুদের কাছে পৌঁছে দিতেন দেশের টপ সিক্রেট ইনফরমেশন। তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে, আর আজ কথা হবে অ্যানা বেলেন মন্তেসকে নিয়ে, একটা সময় যার ডাক নাম ছিল কুইন অফ কিউবা। আজকের এই টপিকটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিও শুরুর আগে একটা করে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। তো সময়টা ছিল ২৮ ফেব্রুয়ারি ১৯৫৭। তৎকালীন ওয়েস্ট জার্মানির একটা মিলিটারি হসপিটালে অ্যানা বেলেন মন্তেসের জন্ম হয়। অ্যানার বাবা অ্যালবার্টো মন্তেস ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট, আর অ্যানারা মোট ৩ ভাই বোন ছিল। অ্যানার ছোট বোন লুসি, তার ভাই অ্যালবার্টো আর অ্যানা। তো ১৯৫৮ সাল নাগাদ এই পুরো পরিবারটা জার্মানি ছেড়ে আমেরিকার ক্যানসাসে পাকাপাকিভাবে চলে আসে। অ্যানার বাবা সাইকোলজিস্ট হলেও তিনি তার ছেলে মেয়েদের প্রচুর মারধর করতেন। ইভেন অ্যানার অ্যাস্থমার রোগ ছিল, আর যখন তার অ্যাটাক হতো তখন তার বাবা ওষুধ না দিয়ে চুপচাপ সামনে বসে অ্যানার বিহেভিয়ার লক্ষ্য করতেন, আর তিনি এই অ্যাস্থমাকে সাইকোলজির মাধ্যমে ট্রিট করার চেষ্টা করতেন। তো এই ধরনের অ্যাবিউজের কারণে অ্যানার মা বাবার ডিভোর্স হয়ে যায়। ছোটবেলার এই ট্রমা এবং এই যে ফ্যামিলির সেপারেশন, এটা অ্যানাকে ভেতর থেকে প্রচণ্ড একা এবং বিদ্রোহী করে তুলেছিল। নিজের চারপাশের সমাজ, তার দেশের সিস্টেমের প্রতি তার মনে একটা চাপা ক্ষোভ জমতে শুরু করে। ১৯৭৭ সালে অ্যানা ফরেন অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করার জন্য স্পেন যায়, আর এখানেই তার সাথে পরিচয় হয় রিকার্ডো ফার্নান্দেজ নামের একজন কমিউনিস্টের। কিছুদিনের মধ্যেই অ্যানা রিকার্ডোর সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে। রিকার্ডো একজন হার্ডকোর কমিউনিস্ট ছিল, আর রিকার্ডোর সাথে থাকতে থাকতে অ্যানাও দিন দিন কমিউনিস্ট চিন্তাভাবনায় উদ্বুদ্ধ হতে থাকে। রিকার্ডো অ্যানাকে বলতো যে ঠিক কিভাবে আমেরিকা নিজেদের স্বার্থের জন্য বিশ্বের বিভিন্ন স্বৈরাচারী শাসককে সাপোর্ট করে, আর এই ফেজটা অ্যানার লাইফে একটা হিউজ ইম্প্যাক্ট ফেলেছিল। স্পেনে থাকার সময় অ্যানা তৎকালীন স্পেনের যে ডিক্টেটর ছিল তার বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে যোগ দিত। এমনকি সে একজন আমেরিকান হয়েও অ্যান্টি আমেরিকান স্লোগান দিত। ইভেন সে তার বোন লুসিকে মাঝে মাঝে চিঠি লিখে জানাতো কমিউনিজম কিভাবে তার চোখ খুলে দিয়েছে। তবে পরবর্তীকালে রিকার্ডোর সাথে অ্যানার সম্পর্ক বেশি দিন টেকেনি, কিন্তু রিকার্ডোর আইডিওলজি, তার বিচারধারা, এগুলো অ্যানার মধ্যে বাসা বেঁধে ফেলেছিল, আর এটাই পরবর্তীকালে তাকে আমেরিকার বিরুদ্ধে স্পাইং করতে অ্যাট্রাক্ট করে। স্পেনে কলেজ ডিগ্রি কমপ্লিট করে ১৯৭৯ সালে অ্যানা আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে চলে আসে। আমেরিকার সরকারের প্রতি তার ক্ষোভ থাকা সত্ত্বেও আমেরিকার ডিপার্টমেন্ট অব জাস্টিসে ক্লার্কের কাজ শুরু করে, আর এখান থেকে শুরু হয় আমেরিকান গভর্নমেন্টের সাথে অ্যানার ২২ বছরের দীর্ঘ কেরিয়ার। তবে সে কিন্তু এই ক্লার্কের কাছ থেকেই তার স্পাইং শুরু করেনি, সে স্পাইং শুরু করেছিল আরও ৩ বছর পর। অ্যানার কাজের প্রতি হিউজ ডেডিকেশন ছিল। মাত্র ৩ বছরের মধ্যেই সে জাস্টিস ডিপার্টমেন্টে প্রমোশন পেয়ে প্যারালিগাল হয়ে যায়, আর প্যারালিগাল হওয়ার পরেই অ্যানা মাস্টার্স পড়ার জন্য জন হপকিন্স ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়, আর এখানেই তার সাথে পরিচয় হয় তারই মতো উগ্র কমিউনিস্ট চিন্তাধারী মার্তা ভেলাস্কেজের। আর এই মার্তার মাধ্যমেই অ্যানা হয়ে উঠেছিল আমেরিকার ইতিহাসের সবথেকে কুখ্যাত স্পাই। এবার একটু এই মার্তার বিষয় আপনাদেরকে বলে দেই, কারণ তাহলে আপনি এই স্টোরিটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। অ্যানার মতো মার্তাও ছিল একজন আমেরিকান স্টুডেন্ট। মার্তা ১৯৭৫ সালে তার কলেজের একটা থিসিসের জন্য ফিল্ড ওয়ার্ক করতে কিউবা যায়, আর বলা হয় এখানেই তার সাথে কিউবার কোনো ইন্টেলিজেন্স এজেন্টের পরিচয় হয়। এবার যে সময়ের কথা এখানে আমি বলছি, মানে সেই 1980s, তখন আমেরিকার সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোল্ড ওয়ার চলছিল। আমেরিকা ন্যাটোর মাধ্যমে দিন দিন নিজেদের শক্তি বৃদ্ধি করছিল, আর তারা ইউরোপের দেশগুলোর সাথে সন্ধি করে সোভিয়েত ইউনিয়নের একেবারে দোরগোড়ায় পৌঁছে যায়। ফলে স্বাভাবিকভাবেই সোভিয়েতরাও চাইছিল আমেরিকাকে চাপে ফেলতে। এই কারণে তারা সেন্ট্রাল আমেরিকান কান্ট্রি কিউবা, যেটা একটা কমিউনিস্ট কান্ট্রি ছিল, সেখানে তাদের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। সোভিয়েতরা কিউবাতে প্রচুর অস্ত্রশস্ত্র মজুত করে, আর ম্যাপে আপনারা দেখতে পাবেন যে আমেরিকা থেকে কিউবা কতটা কাছে রয়েছে। ফলে এখান থেকে আমেরিকার উপরে স্পাইং করা আরও সহজ কাজ ছিল। তো মোদ্দা কথা হচ্ছে আমেরিকার কিউবা একটা শত্রু দেশ, আর এই কোল্ড ওয়ার জুড়ে আমেরিকা এবং সোভিয়েত বা কিউবা এরা প্রত্যেকেই
একে অন্যের দেশে গুপ্তচর নিযুক্ত করত, যাতে সেই দেশের টপ সিক্রেট ইনফরমেশন তারা চুরি করতে পারে। এবার মার্তা যেহেতু অলরেডি একজন কট্টর কমিউনিস্ট ছিল, ফলে কিউবায় খুব সহজেই সে আমেরিকার বিরুদ্ধে স্পাইং করতে রাজি হয়ে যায়। তবে মার্তার কাজটা কিন্তু একটু ভিন্ন ছিল। সে সরাসরি স্পাইং করত না, বরং তাকে অ্যাসাইন করা হয়েছিল আমেরিকার সরকারের মধ্যে উঁচু পদে থাকা ব্যক্তিরা যারা সরকারের প্রতি তেমন একটা খুশি নয় বা টাকার লোভী, তাদেরকে চিহ্নিত করা আর ধীরে ধীরে তাদেরকে ব্রেইন ওয়াশ করে কিউবার হয়ে গুপ্তচর বৃত্তির কাজ করানো। মার্তার সাথে অ্যানার যখন প্রথমবার দেখা হয়, মার্তা খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিল যে অ্যানা তাদের স্পাইংয়ের জন্য একটা পারফেক্ট ক্যান্ডিডেট। একে তো সে সময়টায় মহিলা স্পাইয়ের সংখ্যা কিন্তু খুবই কম ছিল, আর দ্বিতীয়ত অ্যানা তার কাজে খুবই এক্সপার্ট ছিল। 1984 সালের 16 ডিসেম্বর অ্যানা এবং মার্তা ম্যানহাটানের একটা রেস্টুরেন্টে একজন কিউবান এজেন্টের সাথে দেখা করে। তাদের মধ্যে এখানে বেশ কিছুক্ষণ কথা হয়, আর এখানে অ্যানার মনে আমেরিকার সরকারের প্রতি যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের আগুনে এই দুজনে ঘি ঢালতে থাকে। সে সময় আমেরিকার নিকারাগুয়ায় কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে কিছু মিলিট্যান্ট গোষ্ঠীকে অস্ত্রশস্ত্র এবং টাকা দিয়ে হেল্প করছিল, আর সেই বিদ্রোহীরা কয়েক মাসের মধ্যেই দেশটাকে নরক বানিয়ে ফেলে। খুন, ধর্ষণ, ডাকাতি কোনো কিছুই বাদ যাচ্ছিল না। কিন্তু আমেরিকা এই বিদ্রোহীদের সাপোর্ট করে যায় শুধুমাত্র দেশটাকে কমিউনিস্টদের হাত থেকে বাঁচানোর জন্য। আর এটাই অ্যানার মাইন্ডসেট পুরোপুরি বদলে দিয়েছিল। 27 বছর বয়সী অ্যানা এই মিটিংয়ে বসেই কোনো রকম হেজিটেন্স ছাড়াই আমেরিকার বিরুদ্ধে স্পাইং করতে রাজি হয়ে যায়। আর এরপরেই শুরু হয় তার ট্রেনিং। কিউবার পক্ষে আমেরিকায় বসে অ্যানাকে ট্রেনিং দেওয়া সম্ভব ছিল না। এই জন্য 1985 সালে অ্যানা এবং মার্তা স্পেনে ঘুরতে যায়। স্পেনে তাদের জন্য আগে থেকে অপেক্ষা করছিল একজন কিউবান এজেন্ট। তারা অ্যানাকে একটা ফেক পাসপোর্ট দেয়। এই ফেক পাসপোর্ট নিয়ে অ্যানা প্রথমে চেক রিপাবলিক যায়, আর তারপর সেখান থেকে পৌঁছে যায় কিউবায়। কিউবায় শুরু হয় অ্যানার ট্রেনিং। কিভাবে হাই ফ্রিকোয়েন্সি শর্টওয়েভ রেডিওর মাধ্যমে কমিউনিকেশন করতে হয়, কিভাবে কোনো ইনফরমেশন চুরি করতে হয়, কেউ পিছু করছে কিনা সেটা কিভাবে জানবে, এই সব কিছু। তবে এখানে অ্যানা নিজে থেকে একটা জিনিস শেখার জন্য বেশি পরিমাণে জোর দিচ্ছিল, সেটা হচ্ছে পলিগ্রাফ টেস্ট, যে মেশিনে মিথ্যে কথা বললে ধরা পড়ে যায়। আর কিউবান এজেন্টরা অ্যানাকে শিখিয়েছিল কিভাবে শরীরের বিভিন্ন মাসেলকে কন্ট্রোল করে পলিগ্রাফেও মিথ্যে কথা বলা যায়। আর এই পদ্ধতি কাজে লাগিয়েই অ্যানা পরবর্তীকালে একবার আমেরিকার সরকারকে বোকা বানিয়েছিল। কিউবায় প্রায় 2 সপ্তাহ ধরে অ্যানার ট্রেনিং চলে। ট্রেনিং শেষ হতেই সে আবার প্রথমে চেক রিপাবলিক যায়, তারপর সেখান থেকে স্পেন এবং শেষ পর্যন্ত আমেরিকায় ফেরে। তবে জানলে একটু অবাকই হবেন, অ্যানা কিউবান এজেন্ট হিসাবে কাজ করার 1 সপ্তাহের মধ্যেই তার ছোট বোন লুসি এফবিআইতে কাজ শুরু করে। পরবর্তীকালে লুসির হাজব্যান্ডও এফবিআইতে যুক্ত হয়। ইভেন অ্যানার ভাই অ্যালবার্টো এবং তার ওয়াইফও এফবিআইতে কাজ করে। মানে বিষয়টা অনেকটা ওই ব্রেকিং ব্যাড সিরিজের মতো, যেখানে ওয়াল্টার হোয়াইট ছিল নিউ মেক্সিকোর একজন নামকরা ড্রাগ লর্ড, অথচ তার বাড়িতেই তার একজন রিলেটিভ ড্রাগ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে ছিল, এবং কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি যে ওয়াল্টার হোয়াইট একজন ড্রাগ লর্ড হতে পারে। কিউবা থেকে ট্রেনিং নিয়ে আসার পরেই অ্যানা এমন একটা কাজ খুঁজতে শুরু করে যার মাধ্যমে সে আমেরিকার সিক্রেট ইনফরমেশনের অ্যাক্সেস পাবে। এ সময় অ্যানার কিউবান হ্যান্ডলাররা তাকে ডিআইএ অর্থাৎ ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সিতে জয়েন হতে বলে। সেই মতো অ্যানা একটা এন্ট্রি লেভেল অ্যানালিস্টের কাজে অ্যাপ্লাই করে। যেহেতু সে আগে থেকে ডিপার্টমেন্ট অফ জাস্টিসে কাজ করছিল, ফলে সে খুব তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যায়। পরবর্তীকালে এফবিআই জানায় যে ওই টাইমটায় রিক্রুটমেন্টের একটা ভীষণ চাপ ছিল, যে কারণে ভালোভাবে ক্যান্ডিডেটদের ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছিল না। ফলে অ্যানা কোনো রকম ব্যাকগ্রাউন্ড চেক ছাড়াই এই চাকরিটা পেয়ে যায়। ডিআইএতে কাজ শুরু করার কয়েকদিনের মধ্যেই অ্যানা আমেরিকার ভীষণই সিক্রেট ইনফরমেশন, যেগুলোকে বলা হয় সেন্সিটিভ কম্পার্টমেন্টেড ইনফরমেশন, যেটা কিনা টপ সিক্রেট ইনফরমেশনের থেকে গুরুত্বপূর্ণ, সেগুলোর অ্যাক্সেস পেয়ে যায়। তো চলুন এবার জেনে নেই যে অ্যানা ঠিক কিভাবে এই ইনফরমেশনগুলোকে কিউবান এজেন্টদের হাতে তুলে দিত। অ্যানা ডিআইএতে জয়েন করার কিছুদিনের মধ্যেই বুঝে যায় এখান থেকে কোনো ফাইল চুরি করা যাবে না, কারণ সিকিউরিটি মাঝে মাঝেই তাদের ব্যাগ র্যান্ডম চেক করে। এই কারণে অ্যানা কখনো ডিআইএ থেকে কোনো ফাইল বা কাগজ সরায়নি। তার হাতে যখনই কোনো সেন্সিটিভ ইনফরমেশন আসতো, সে ওই ইনফরমেশনগুলো নিজের মাথায় কপি করে নিত। মানে সে সমস্ত কিছু পড়ে মুখস্থ করে ফেলত। ইভেন সে নিজের মাইন্ড পাওয়ার বাড়ানোর জন্য বেশ কিছু বইও পড়েছিল, যে বইগুলো পরবর্তীকালে তার বাড়ি থেকে উদ্ধার হয়। একবার এই ইনফরমেশনগুলো মুখস্থ হয়ে গেলে সে বাড়িতে এসে নিজের কাছে থাকা একটা তোশিবার ল্যাপটপে সেগুলো কপি করে নিত। এরপর সেই সমস্ত ডাটা একটা এনক্রিপ্টেড ফ্লপি ডিস্কে লোড করে নিত। তারপর অ্যানা তার কিউবার হ্যান্ডলারদের সাথে নিউ ইয়র্কের কোনো রেস্টুরেন্টে দেখা করত, আর তাদের হাতে এই এনক্রিপ্টেড ফ্লপি ডিস্কগুলো তুলে দিত।
এটা তো গেল একটা প্রসেস। এবার ধরুন অ্যানাকে কিউবানরা নতুন কোনো একটা কাজ অ্যাসাইন করবে, তাহলে সেটা কিভাবে হবে? তার প্রসেসটা ছিল একটু আলাদা। অ্যানার কাছে কিউবার এজেন্টদের দেওয়া একটা সনি ICF 2010 শর্টওয়েভ রেডিও ছিল। এই রেডিওতে আগে থেকেই ফিক্সড করা ফ্রিকোয়েন্সিতে প্রতি মঙ্গল, বৃহস্পতি আর শনিবার ঠিক রাত 9টা থেকে 10টায় একটা মহিলা ভয়েসে অ্যাটেনশন বলে শুরু হতো ব্রডকাস্ট। এরপর হতো কিছু র্যান্ডম নাম্বারের ব্রডকাস্ট। প্রতিদিন প্রায় 100টা র্যান্ডম নাম্বার ব্রডকাস্ট হতো। আর এই ব্রডকাস্ট ওপেনলি হতো, মানে যে কেউ চাইলেই শুনতে পারত, কিন্তু কেউ তার মানে বুঝতে পারবে না। কারণ এই নাম্বারগুলোর আসল মানে বুঝতে গেলে আপনার দরকার ডিক্রিপশন কোড, যেগুলো অ্যানাকে আগে থেকেই সোভিয়েত এজেন্টরা দিয়ে দিয়েছিল, যার মাধ্যমে ওই রেডিওর মেসেজটা ডিকোড করত এবং এর ভেতরে লেখা থাকতো তার নেক্সট ইনস্ট্রাকশন। আর যদি কোনো কিউবান এজেন্টকে তাকে কোনো আর্জেন্ট মেসেজ দিতে হতো, তার জন্য সে ব্যবহার করত পাবলিক টেলিফোন। যদি সে কখনো ধরা পড়ে যায় এবং সাথে সাথে প্রমাণ লোপাট করতে হয়, এই কারণে সে রেডিওর ফ্রিকোয়েন্সি, পেজার নাম্বার বা ফোন নাম্বার, এই জিনিসগুলো ওয়াটার সলিউবল পেপারে লিখত, যাতে জলে ভিজলেই সেই কাগজগুলো সাথে সাথে নষ্ট হয়ে যায়। স্পাইং করার পাশাপাশি সে ডিআই এর কাজের প্রতি ভীষণই ডেডিকেটেড ছিল, কারণ তার মূল উদ্দেশ্য ছিল সে কিভাবে আরও টপে যেতে পারে এবং সেক্ষেত্রে সে আরও দ্রুত সেন্সিটিভ ইনফরমেশনগুলো তার হাতে পেয়ে যাবে। আর এটা একমাত্র সম্ভব ছিল তার সিনিয়রদের ইমপ্রেস করে। 1980 দশকের শেষের দিকে অ্যানা ডিআইএতে ভীষণই ফেমাস হয়ে যায়। ইভেন সেখানে চাকরি করার সময় এমন কিছু টপ সিক্রেট ইন্টেলিজেন্স পেপার তৈরি করে, যার জন্য বড় বড় মিলিটারি অফিসার থেকে শুরু করে সিআইএর ডিরেক্টররাও তার প্রশংসা করত। ইভেন অ্যানাকে তারা বেশ কিছু অ্যাওয়ার্ডও দিয়েছিল। 1987 সালে অ্যানা প্রথমবার একটা অফিসিয়াল ভিজিটে গুয়েতেমালা এবং এল সালভাদোর যায়। আর এখানে অ্যানার যাওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই এল সালভাদোরের এল প্যারিসো মিলিটারি বেস ক্যাম্পে টেররিস্ট অ্যাটাক হয়। এই ক্যাম্পে সেদিন 250 জন আর্মি ছিল। এই মিলিটারি বেস ক্যাম্পের সিকিউরিটি এতটাই টাইট ছিল যে এটাকে বলা হতো একটা মিলিটারি দুর্গ। কিন্তু এদিন রাত 2:30 নাগাদ FMLN নামের একটা টেররিস্ট গ্রুপ আচমকাই এই বেসে অ্যাটাক করে। মাত্র 2 ঘন্টার মধ্যে এই টেররিস্ট গ্রুপটা এল সালভাদোরের প্রায় 43 জন সৈনিককে হত্যা করে, যাদের মধ্যে একজন ছিল আমেরিকান মিলিটারি অ্যাডভাইজার। আমেরিকার সিআইএ থেকে শুরু করে তাদের ডিফেন্স ইন্টেলিজেন্স সবাই এই অ্যাটাকে শকড ছিল। তারা ভেবে পাচ্ছিল না যে এত কড়া সিকিউরিটি ভেদ করে টেররিস্টরা এই অ্যাটাকটা কিভাবে করেছিল। আর শুধুমাত্র সিকিউরিটি ইনফরমেশন নয়, অ্যানা তার দীর্ঘ কেরিয়ারে কিউবাতে কাজ করা 6 জন আমেরিকান স্পাই, তাদের নাম, পরিচয়, ঠিকানা সবকিছু কিউবানদের কাছে ফাঁস করে দিয়েছিল। আর এই সমস্ত আমেরিকান স্পাইদের খোঁজ পরবর্তীকালে আর পাওয়া যায়নি। 1997 সালে আমেরিকান সরকার শুরু করে তাদের মিস্ট্রি স্যাটেলাইট প্রোগ্রাম, যাতে স্যাটেলাইটের মাধ্যমে খুবই হাই এন্ড ক্যামেরার সাহায্যে শত্রু দেশের বিভিন্ন সৈন্যঘাঁটির উপরে নজরদারি করা যায়। এই মিশনের খরচ ছিল তৎকালীন প্রায় $9 বিলিয়ন, যার ভ্যালু আজকের দিনে প্রায় 1,62,000 কোটি টাকা। এটা আমেরিকার কাছে একটা ভীষণই সিক্রেট মিশন ছিল, কিন্তু অ্যানা এই মিশনেরও সমস্ত তথ্য কিউবার হাতে তুলে দেয়, যেখান থেকে এই সমস্ত ইনফরমেশন রাশিয়া, চীন সহ আমেরিকার বিভিন্ন শত্রু দেশে পৌঁছে যায়। এছাড়া সে সময় একটা খুবই সিক্রেট গ্রুপ তৈরি করা হয়েছিল, যার নাম ছিল সেফ, যেখানে আমেরিকার সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সিগুলো যেমন সিআইএ, NSA, NRO, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, এরা নিজেদের টপ সিক্রেট আর্টিকেল, ফিল্ড এজেন্টদের থেকে পাওয়া ইনফরমেশন এগুলো শেয়ার করত। আর এই সেফের অ্যাক্সেস যেহেতু অ্যানার কাছে ছিল, ফলে অ্যানা এই ইনফরমেশনগুলো কিউবার কাছে পাস করত। এবার প্রশ্ন হচ্ছে, অ্যানা তাহলে শেষ পর্যন্ত কিভাবে ধরা পড়ল? চলুন এবার সেই কাহিনীও বলছি। 24শে ফেব্রুয়ারি 1996 আমেরিকার একটা অর্গানাইজেশন ব্রাদার্স টু রেস্কিউ নামের একটা আমেরিকান অর্গানাইজেশনের প্লেনকে কিউবার এয়ারফোর্স শুটডাউন করে দেয়। এই ব্রাদার্স টু রেস্কিউ অর্গানাইজেশন কিউবার কমিউনিস্ট শাসন থেকে মানুষদের পালিয়ে আসতে সাহায্য করত, যাদেরকে ইনডাইরেক্টলি সাপোর্ট করত আমেরিকা। কারণ যে মানুষগুলো পালিয়ে আসতো তাদের কাছ থেকে আমেরিকান সরকার কিউবার ভেতরের অনেক তথ্য পেত। এই প্লেন শুটডাউন করতেই আমেরিকার ভেতরে একটা ওয়ার মোড প্রিপারেশন শুরু হয়ে যায়। এদিন অ্যানাকে আমেরিকার মিলিটারি হেডকোয়ার্টার পেন্টাগনে ডাকা হয় এই সিচুয়েশনকে হ্যান্ডেল করার কাজে। এই ধরনের টাস্ক ফোর্সে একটা জিনিস মেনটেন করা হয় যে আপনাকে যতক্ষণ না অনুমতি দেওয়া হচ্ছে আপনি আপনার বাড়ি যেতে পারবেন না। কিন্তু অ্যানা রাত 8টা নাগাদ একটা ফোন কল পায়, আর সে তড়িঘড়ি পেন্টাগন থেকে বেরিয়ে যায়। এই জিনিসটা ওখানে থাকা অনেকেরই খটকা লাগে। অ্যানার একজন কোয়ার্কার ব্রাউন ডিআই এর একজন কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার স্কট কার্মিকেলকে এই বিষয়ে জানায়। ইভেন সে এটাও বলে যে যখনই কিউবা নিয়ে কোনো সিক্রেট মিটিং হয় বা কোনো ইনফরমেশন আসে, অ্যানা আগ বাড়িয়ে সেই জিনিসটার মধ্যে ঢোকার চেষ্টা করে। এমনকি সে অনেক সময় আমেরিকার কিউবা নিয়ে বিদেশ নীতির প্রতি তার ক্ষোভও জানিয়েছে। কার্মিকেল তখন এই বিষয়টা FBI-কে জানায়।
শুরুতে এফবিআই তেমন একটা গুরুত্ব দেয়নি, কারণ অ্যানার বিরুদ্ধে কোনো পোক্ত প্রমাণ ছিল না। এরপর কারমিকেল নিজেই অ্যানার একটা ইন্টারভিউ নেয়। সে সরাসরি অ্যানাকে জিজ্ঞাসা করে যে অ্যানা আমেরিকার সাথে বিশ্বাসঘাতকতা করছে কিনা। এখানে অ্যানা সবকিছু নাকচ করে দেয়, কিন্তু কারমিকেল একটা জিনিস বুঝতে পারেন যে অ্যানা কিছু তো একটা তার থেকে লুকাচ্ছে। ইভেন সে বারবার নিজের দিকে আসা সমস্ত দোষগুলোকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু যেহেতু অ্যানার বিরুদ্ধে তাদের কাছে কোনো পোক্ত প্রমাণ ছিল না, ফলে তাকে এই কেসটা ক্লোজ করে দিতে হয়। অ্যানা আবারও তার কাজে ফেরে, কিন্তু যত দিন এগোতে থাকে অ্যানার সামনে বিপদ আরও বাড়তে থাকে। আপনাদেরকে আমি বলেছিলাম যে অ্যানার বোন লুসি এফবিআইতে কাজ করত। তো লুসির টিম 1998 সালে মায়ামিতে 5 জন কিউবান এজেন্টকে অ্যারেস্ট করে। এই 5 জনের থেকেই এফবিআই এবং এনএসএ বেশ কিছু ক্লু পায়। প্রথমত, একজন আমেরিকান উচ্চপদস্থ অফিসার, যাকে কিউবান ইন্টেলিজেন্স এজেন্ট এস নামে জানে, তার কাছে বেশ কিছু টপ সিক্রেট ইনফরমেশনের অ্যাক্সেস আছে। সে এমন কিছু তথ্য দিতে পারে যা কিউবার বিরুদ্ধে কাজ করা আমেরিকান সোর্সদের এক্সপোজ করতে পারে। এই এজেন্ট 1996 সালে কিউবা এবং গুয়েতেমালা গিয়েছিল। এই এজেন্টের কাছে একটা তোশিবার ল্যাপটপ আছে এবং তার কাছে সেফ নামে কোনো কিছুর অ্যাক্সেস রয়েছে। এজেন্ট এস কিউবার থেকে কোনো রকম হিউজ টাকা পয়সা নেয় না, তবে সে মাঝে মাঝে কলেজের লোনের জন্য অল্প কিছু পারিশ্রমিক নেয়। আর শেষ যে ক্লুটা সেটা হচ্ছে এই এজেন্ট এস মাঝে মাঝেই WD নামে একজন উচ্চপদস্থ ব্যক্তির সাথে দেখা করে। শুরুর দিকে এফবিআই ভেবেছিল যে 70% চান্স আছে যে এই স্পাই একজন পুরুষ। তারা 1996 সালে আমেরিকা থেকে যে সমস্ত অফিসিয়ালরা গুয়েতেমালা গিয়েছিল তাদের লিস্ট চেক করে, কিন্তু কিছুতেই তারা কোনো লিড খুঁজে পাচ্ছিল না। এদিকে ঠিক একই সময় এলেনা ভ্যালদেজ নামে একজন এনএসএর মহিলা অফিসারও এই কেসটাকে নিজের মতো হ্যান্ডেল করছিলেন। তিনি যখন এই কেসটাকে পার্টে পার্টে ভাগ করে দেখেন, তখন তিনি বুঝতে পারেন যে এই মহিলা কিউবার হয়ে স্পাইং করছে, যে কারণে ভ্যালদেজ সরাসরি ডিআইএর একজন কাউন্টার ইন্টেলিজেন্স অফিসারের সাথে মিটিং করে, কারণ সে সময় ডিআইএ কিউবার বিষয়গুলোকে হ্যান্ডেল করত। আর এখান থেকেই ভ্যালদেজ জানতে পারে সেফের ব্যাপারে, যেটা একটা সিক্রেট মেসেজিং সিস্টেম যেটা ডিআইএ তৈরি করেছিল, যার বিষয়ে একটু আগে আপনাদেরকে আমি বললাম। এই কেসটা ঘুরে ফিরে আবারও চলে আসে কারমিকেলের হাতে, যে অ্যানাকে কিছুদিন আগেই ইন্টারোগেট করেছিল। কারমিকেল দেখতে পায় অ্যানার ফাইলেও 1996 সালে গুয়েতেমালায় ভিজিটের মেনশন রয়েছে, আর তার কাছেও সেফের অ্যাক্সেস রয়েছে। কিন্তু জানলে শকড হবেন, কারমিকেল যখন এফবিআইকে অ্যানার বিষয়ে জানায়, এফবিআই সেটা মানতেই পারছিল না, কারণ এফবিআই তখনও ভাবছিল যে এই এজেন্ট একজন পুরুষ। তখন কারমিকেল এফবিআইয়ের কাছে আরও একটা ইনফরমেশন দেয়। যখন সে এর আগে অ্যানাকে ইন্টারোগেট করছিল, তখন অ্যানা বারবার করে বলছিল একজনের নাম, উইলিয়াম ডোহার্টি, যে এফবিআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স সেকশনের চিফ। আর আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এই নামের ইনিশিয়ালও কিন্তু WD। অর্থাৎ মায়ামি থেকে যে 5 জন কিউবান এজেন্ট ধরা পড়েছিল, তাদের থেকে যা যা ক্লু পাওয়া গিয়েছিল তার প্রায় সবটাই অ্যানার সাথে ম্যাচ করছিল। এবার এফবিআইয়ের পুরোপুরি ফোকাস অ্যানার উপর চলে আসে, কিন্তু অ্যানাকে তখনই তারা অ্যারেস্ট করতে পারছিল না, কারণ তাদের কাছে অ্যানার বিরুদ্ধে কোনো ফিজিক্যাল এভিডেন্সই ছিল না। এবার এফবিআই একটা 50 জনের টিম তৈরি করে, যারা প্রতিনিয়ত অ্যানার উপরে নজরদারি শুরু করে। তারা লক্ষ্য করে অ্যানার কাছে মোবাইল ফোন থাকা সত্ত্বেও সে মাঝে মাঝে পাবলিক টেলিফোন ইউজ করে। তারা অ্যানার মেল চেক করে, ইভেন অ্যানা তার বাড়ির যে নোংরাগুলো ফেলতো সেগুলো এফবিআই খুঁটিয়ে খুঁটিয়ে চেক করে। অ্যানার বিরুদ্ধে যখন এফবিআই এভিডেন্স জোগাড় করছিল, ঠিক সেই সময় অ্যানা সিআইএ থেকে বেশ কিছু অ্যাওয়ার্ড পায়। ইভেন সিআইএ তাদের একটা হাইলি সিক্রেট প্রোগ্রামে অ্যানাকে জয়েন করাতে চাইছিল। আর এটা যদি হতো, তাহলে অ্যানা সিআইএরও সমস্ত হাইলি ক্লাসিফাইড ইনফরমেশনের অ্যাক্সেস পেয়ে যেত। এফবিআই তখন সিআইএতে অ্যানার রিক্রুটমেন্ট আটকাতে চাইছিল, কিন্তু তারা যদি শুধুমাত্র অ্যানার রিক্রুটমেন্ট আটকে দেয়, তাহলে অ্যানার মনে সন্দেহ বাড়বে। এই কারণে সে সময় ডিআইএ থেকে অন্য কোনো সংস্থায় সমস্ত রকম ট্রান্সফার বন্ধ করে দেওয়া হয়। এটা শুধুমাত্র অ্যানার জন্য নয়, সবার জন্য করা হয়, যাতে অ্যানা কোনো রকম সন্দেহ না করে। 2001 সালের 25শে মে অ্যানা যখন শহরের বাইরে ছিল, এফবিআই গোপনে তার অ্যাপার্টমেন্টে ঢোকে। আর অ্যানার বেডরুমের জানলার নিচ থেকে তারা একটা তোশিবার ল্যাপটপ এবং সনির রেডিও পায়। এর সাথে তারা বেশ কিছু হার্ড ড্রাইভও পায়, যার ভেতরে অ্যানা সিক্রেট ইনফরমেশন লোড করে রেখেছিল। এফবিআই তারপরেও অ্যানাকে অ্যারেস্ট করছিল না, কারণ তারা অ্যানার বিরুদ্ধে আরও বেশ কিছু প্রমাণ জোগাড় করতে চাইছিল, যাতে তার বিরুদ্ধে একটা স্ট্রং কেস তৈরি করা যায়। 2001 সালের আগস্ট মাসে অ্যানা যখন একদিন অফিসে ছিল, তখন আর্জেন্টলি তাকে একটা মিটিংয়ের জন্য ডাকা হয়। আর এ সময় তাড়াহুড়োতে অ্যানা তার পার্টস তার টেবিলেই ফেলে রেখে যায়। সাথে সাথে ওখানে ছদ্মবেশে থাকা এফবিআই অফিসার ওই পার্স চেক করে, আর তার ভেতরে তারা বেশ কিছু পেজার নাম্বার, রেডিও ফ্রিকোয়েন্সি, পাবলিক ফোন কলের পে কার্ড পেয়ে যায়। এফবিআই আরও একটু ডিলে করছিল,
যাতে তারা অ্যানাকে তখন অ্যারেস্ট করবে যখন সে কোনো কিউবান এজেন্টের সাথে সরাসরি দেখা করবে। কিন্তু তার মধ্যেই ঘটে যায় আমেরিকার ইতিহাসের সবথেকে কুখ্যাত ঘটনা, 9/11 টেররিস্ট অ্যাটাক। এই হামলার পর আমেরিকা সরকার আল কায়দার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে আফগানিস্তানে অ্যাটাকের প্ল্যানিং করে, আর অ্যানা এই অপারেশনের কোর টিমে ছিল। এই সিচুয়েশনে এসে এফবিআই আর কোনো রকম রিস্ক নিতে চাইছিল না। 21শে সেপ্টেম্বরের সকালে অ্যানাকে ডিআই এর একটা কনফারেন্স রুমে ডাকা হয়, যেখানে আগে থেকেই এফবিআই এজেন্টরা ছিল, আর এখানেই অ্যানাকে অ্যারেস্ট করা হয়। আমেরিকান আইন অনুযায়ী অ্যানা যে অপরাধ করেছিল তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। কিন্তু 16ই অক্টোবর 2002 কোর্ট অ্যানাকে 25 বছরের জেলের শাস্তি দেয়। 2023 সালের 6ই জানুয়ারি, মানে অ্যানার শাস্তির মেয়াদের 4 বছর আগেই, তার ভালো ব্যবহারের জন্য সে ছাড়া পেয়ে যায়। এই মুহূর্তে অ্যানা পোর্তোরিকোতে থাকে, আর এখনও সে আমেরিকার সরকারের বিরুদ্ধে কথা বলে। অ্যানা কিন্তু কোনোদিন এই স্পাইং টাকার জন্য করেনি। সে চাইলেই এই কাজের বদলে প্রচুর টাকা ইনকাম করতে পারত। সে নিজের আইডিওলজির জন্য স্পাইং করেছিল। ইভেন কোর্টে যখন তার ট্রায়াল চলছিল, তখন সে কোর্টে দাঁড়িয়ে বলে, আমেরিকা সরকারের খারাপ বিদেশ নীতির জন্য আজ মধ্য আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে অস্থিরতা এবং গৃহযুদ্ধ চলছে। তাই কমজোরি দেশগুলোকে সাহায্য করা আমার কর্তব্য। তো কেমন লাগলো অ্যানার এই কাহিনী? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আপনারা কি এরকম স্পাইং স্টোরি আরও ভবিষ্যতে দেখতে চান সেটাও জানাবেন। অ্যানার মতো একজন মহিলা স্পাই কুয়েতে ছিলেন, যিনি সাদ্দাম হোসেনের রিজিমের বিরুদ্ধে স্পাইং করেছিলেন। এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।